2022 সাল হঠাৎ করে থমকে যায় দক্ষিণ এশিয়ার অন্যতম পর্যটন নির্ভর অর্থনীতির দেশ শ্রীলঙ্কা। পেট্রোল পাম্পে কয়েক কিলোমিটার দীর্ঘ লাইন, রান্নার গ্যাসের জন্য অপেক্ষা দিনের পর দিন, ওষুধের সংকটে হাসপাতাল, দিনে 10 থেকে 13 ঘন্টা বিদ্যুৎবিহীন জীবন, খাবারের দাম কয়েক মাসেই দ্বিগুণ। ফলাফল, রাজপথে জনতার বিক্ষোভ, এক পর্যায়ে বিক্ষুব্ধ জনতার দখলে যায় প্রেসিডেন্টের প্রাসাদ। বিশ্ব দেখেছিল এক রাষ্ট্রের প্রায় দেউলিয়া হয়ে যাওয়ার দৃশ্য, কিন্তু মাত্র কয়েক বছরের ব্যবধানে সেই শ্রীলঙ্কাই এখন প্রবৃদ্ধির পথে। প্রশ্ন উঠেছে, কেন ঘটেছিল এমন বিপর্যয়? মূলত শ্রীলঙ্কার অর্থনীতি দীর্ঘদিন ধরেই কয়েকটি খাতের উপর নির্ভরশীল: পর্যটন, পোশাক রপ্তানি, চা রপ্তানি এবং বিদেশে কর্মরত শ্রমিকদের পাঠানো রেমিটেন্স। এই চারটি খাতই ছিল বৈদেশিক মুদ্রার প্রধান উৎস। কিন্তু সমস্যা ছিল অন্য জায়গায়। দেশটি দীর্ঘদিন ধরে বিদেশি ঋণ নিয়ে বড় বড় অবকাঠামো প্রকল্প নির্মাণ করেছে। বন্দর, মহাসড়ক, বিমানবন্দর অনেক প্রকল্প প্রত্যাশিত আয় এনে দিতে পারেনি। এর পাশাপাশি সরকার ধারাবাহিক বাজেট ঘাটতিতে চলছিল, অর্থাৎ আয় কম, ব্যয় বেশি। এই দুর্বল ভিত্তির উপর দাঁড়িয়েছিল অর্থনীতি। 2019 সালে ঘটে বড় ধাক্কা। স্টার সানডেতে বোমা হামলায় শত শত মানুষের মৃত্যু হয়। এর প্রভাব সরাসরি পড়ে পর্যটন খাতে। বিদেশি পর্যটক কমে যায় নাটকীয়ভাবে। বিশ্বজুড়ে ভ্রমণ বন্ধ হয়ে যায়, পর্যটন শূন্যে নেমে আসে। একই সময়ে কমে যায় রেমিটেন্সও, অর্থাৎ ডলার আসা বন্ধ হতে শুরু করে। কিন্তু আমদানি বন্ধ হয়নি। শ্রীলঙ্কাকে জ্বালানি, ঔষধ, খাদ্যসহ বহু প্রয়োজনীয় পণ্য আমদানি করতে হতো। ডলার কমাতে বৈদেশিক মুদ্রার রিজার্ভ প্রায় শেষ হয়ে যায়। এর মাঝেই সরকার বড় ধরনের কর কমিয়ে দেয়, ফলে রাজস্বও কমে যায়। পরিস্থিতি আরো জটিল হয় যখন রাসায়নিক সার আমদানি হঠাৎ নিষিদ্ধ হয়ে যায়। উদ্দেশ্য ছিল পুরো দেশকে জৈব কৃষিতে রূপান্তর করা, কিন্তু প্রস্তুতি ছাড়াই নেয়া এই সিদ্ধান্তে কৃষি উৎপাদন কমে যায়। চাল, সবজি, এমনকি বিশ্বখ্যাত সিলন চায়ের উৎপাদনও ক্ষতিগ্রস্ত হয়। ফলে খাদ্য আমদানির চাপও আরো বাড়ে। 2022 সালে পরিস্থিতি আরো ভয়াবহ রূপ নেয়। বিদেশি ঋণের কিস্তি পরিশোধ করার মতো অর্থ সরকারের হাতে ছিল না। অবশেষে শ্রীলঙ্কা বিদেশি ঋণ পরিশোধ স্থগিত ঘোষণা করে। এটাই ছিল দেশটির ইতিহাসে প্রথম সার্বভৌম ঋণ খেলাপি হওয়া। দেশ জুড়ে শুরু হয় জ্বালানি সংকট, বিদ্যুৎ বিভ্রাট হয় নিয়মিত, মুদ্রাস্ফীতি একসময় 70%-রও বেশি দাঁড়ায়। খাদ্যপণ্যের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যায়, জনগণের ক্ষোভ বিস্ফোরিত হয়। আরাগালায়া নামে পরিচিত গণ আন্দোলনের লাখো মানুষ নেমে আসে রাস্তায়। বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট ভবন দখল করে। তৎকালীন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে দেশ ছেড়ে পালিয়ে যান এবং পরে পদত্যাগ করেন। নতুন সরকার সবার আগে আন্তর্জাতিক সহায়তার দিকে নজর দেয়। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর কাছ থেকে প্রায় $3 বিলিয়ন সহায়তা কর্মসূচি অনুমোদিত হয়। এর পাশাপাশি পর্যটন খাতের পুনরুদ্ধার সম্ভব হয়। পর্যটন খাতের আগমন বৃদ্ধি পাওয়ার ফলে দেশটিতে বৈদেশিক মুদ্রার রিজার্ভ দ্রুত বাড়তে থাকে। প্রবাসীদের পাঠানো অর্থের প্রবাহ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পায়, যা দেশটির অর্থনীতিতে বিশাল অবদান রাখে। এছাড়াও বৈদেশিক ঋণ পুনর্গঠন চুক্তি হয়। কেন্দ্রীয় ব্যাংক মুদ্রানীতিতে কঠোরতা আরোপ করে, যার ফলে একসময় লাগামহীন মুদ্রাস্ফীতি কমে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা ও অর্থনীতি স্থিতিশীল হতে শুরু করে। শ্রীলঙ্কা একই সঙ্গে এটি দেখিয়ে দিয়েছে যে সংকট যতই গভীর হোক না কেন, সঠিক নীতি, আন্তর্জাতিক সহায়তা এবং কঠিন সংস্কারের মাধ্যমে ওই অবস্থা থেকেও উত্তরণ সম্ভব। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ।